সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা আফ্রিকা মহাদেশ নিয়ে কথা বলবো। আমাদের মহাদেশের ক্লাসের যে আকাঙ্ক্ষা ছিল, আমরা গতদিন এশিয়া নিয়ে কথা বলেছি, আমরা আজকে আফ্রিকা নিয়ে কথা বলবো। প্রথমত, এটি দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এই মহাদেশের দেশগুলি জ্যামিতিক আকৃতির। এই মহাদেশের দেশগুলি জ্যামিতিক আকৃতির। স্বাধীন দেশ 54টি, সর্বশেষ দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে সুদান থেকে। দক্ষিণ সুদান থেকে স্বাধীনতা লাভ করে আয়তনে বৃহত্তম দেশ আলজেরিয়া। জনসংখ্যায় বৃহত্তম দেশ নাইজেরিয়া। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ সিচিলিস। এই সিচিলিস হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। ওকে, এইগুলো সংক্ষিপ্ত তথ্য। আমরা দেশভিত্তিক আলোচনায় যাব। এইটুকু লেখা হয়ে গেলে একটু ডান লেখেন, এইটুকু লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন। আমরা এরপর দেশভিত্তিক আলোচনায় চলে যাব। এইটুকু লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন সবাই। এইটুকু লেখা হয়ে গেলে ডান লিখবেন। হ্যাঁ, হয়ে গেলে একটু ডান লিখলে আমার সুবিধা হবে, আগাতে সামনের দিকে আগাতে সুবিধা হবে আমার।
ওকে, এবার আমরা যদি আফ্রিকার দিকে তাকাই, এই যে দেশটা, এই অংশটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। কি বলা হয়? হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং। এই দেখেন শিংয়ের মতো, এই যে শিংয়ের মতো, আফ্রিকার শিং। ঠিক আছে, অর্থাৎ আফ্রিকার উত্তর পূর্ব দিকের একটি অংশ ভারত মহাসাগরের দিকে শিংয়ের মতো বর্ধিত, শিংয়ের মতো বর্ধিত এই অঞ্চলকে হর্ন অফ আফ্রিকা বলা হয়। এই অঞ্চলকে হর্ন অফ আফ্রিকা বলা হয়। ওকে, এইবার আমাদের যেটা এমসিকিউ আসতে পারে, যে ধরনের এটা রিটেন আকারে আসতে পারে কখনো, যদি 10 থেকে 20 গ্রেডের পরীক্ষা অংশগ্রহণ করে, সেক্ষেত্রে রিটেন লাগতে পারে। এই জায়গায় হর্ন অফ আফ্রিকার দেশ 4টি: ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি। এই 4টার মধ্যে থেকে আবার নানান ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আপনাদের উপস্থিতি এত কমে গেল কেন দিন দিন? বুঝলাম না, আপনাদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে কেন? আপনারা কি বিসিএস এর প্রতি ফেড আপ হয়ে যাচ্ছেন, নাকি বিসিএস পরীক্ষা দিবেন না, নাকি সব পারেন? কোনটা? কোনো একটা তো হবেই। হ্যাঁ বলেন। আবার যদি পরীক্ষা আসে যে হর্ন অফ আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি, তাইলে আমরা উত্তর দিব ইথিওপিয়া। যদি আসে সবচেয়ে ছোট দেশ কোনটি, তাহলে আমরা উত্তর দিব জিবুতি। আবার যদি বলে মূল হর্ন অফ আফ্রিকা কোনটা, মূল, মূল মানে কি? মূল, মূল মানে কি? মূল মানে হলো এই যে শিংয়ের এই যে সুক্কা অংশ, এই যে সোচালো অংশটা, এটা এই দেশটা, এই দেশটা আসলে সোমালিয়া, এই দেশটা আসলে জিবুতি, এইটা ইরিত্রিয়া, এটা ইথিওপিয়া। ঠিক আছে, এই যে ইথিওপিয়া, এই যে ইরিত্রিয়া, এই যে জিবুতি, এই যে সোমালিয়া। তাইলে আমাদের যখন পরীক্ষায় আসবে মূল হর্ন অফ আফ্রিকা কোনটি, তখন আমরা উত্তর দিব সোমালিয়া। আমি কি বুঝাতে পারছি? তাহলে হর্ন অফ আফ্রিকার দেশ কয়টা? 4টা: ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি। ইথিওপিয়া সবচেয়ে বড় দেশ এই হর্ন অফ আফ্রিকার মধ্যে, জিবুতি সবচেয়ে ছোট দেশ, আর সোমালিয়া মূল হর্ন অফ আফ্রিকা, অর্থাৎ একদম মূল যে অংশটা, সেই অংশটা হচ্ছে সোমালিয়া। স্যার সাউন্ড কম, সাউন্ড কম, আসলে সাউন্ড কম, এই সাউন্ড কম। দেখি, তাহলে আমাদের হর্ন অফ আফ্রিকা হয়ে গেল, আমরা মোটামুটি আফ্রিকা চিনে ফেললাম। এখন আমরা দেশগুলোকে একটু পড়ব। স্যার সাউন্ড কম, আমি একটু আস্তে আস্তে কথা বলতেছিলাম মনে হয়, এই জন্য সাউন্ড কম লাগতে পারে। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে? আপনাদের উপস্থিতি দেখে তো আমার সাউন্ড কমেই যাচ্ছে। এখানে 1400 স্টুডেন্টের বহর, সেখানে মাত্র 31 জন ক্লাস করে। সো স্যাড, ভেরি স্যাড।
নেক্কারজনক ব্যাপার, এটা নেক্কারজনক ব্যাপার। এমন না যে হঠাৎ করে ক্লাস নিচ্ছি, আগেই নোটিশ দিয়েছি, এটা হঠাৎ করে ক্লাস নেইনি। তাইলে 1400 স্টুডেন্টের মধ্যে মাত্র 30 জন 31 জন ক্লাস করেন। এটা আমার কাছে অবাক হচ্ছে। হ্যাঁ, এভাবে হবে না ভাই, লেগে থাকতে হবে। চাকরির পরীক্ষার গোল কোন পর্যন্ত, কতক্ষণ লেগে থাকতে হয়? যতক্ষণ পর্যন্ত চাকরি না হবে ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে। এটাই হচ্ছে চাকরির পরীক্ষা। যতক্ষণ পর্যন্ত চাকরি না হবে ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে, এটাই চাকরির পরীক্ষা। অনেকেই জিজ্ঞাসা করে, স্যার কয় বছর পড়বো, কতদিন পড়বো, কতক্ষণ লেগে থাকবো? ধৈর্য কতক্ষণ ধরবেন? ভাইরে ভাই, এই প্রাপ্তি তো এত সহজ না। এটা সবার জন্য না ভাই, এটা অনেক বড় প্রাপ্তি। আজকে দেখেন দেশের কত কিছু হয়ে গেছে, একটা বছরে কত ঘটনা ঘটলো। ক্যাডার সার্ভিসের লোকজন, বিশেষ করে অ্যাডমিন ক্যাডারের লোকজন স্বপদে তারা রাজত্ব করছে, দিস ইজ ক্যাডার সার্ভিস, স্পেশালি অ্যাডমিন ক্যাডার। বিশেষ করে যারা সচিবালয় আছে, সদর্পে তারা ঘুরে বেড়াচ্ছে। তারা আগের মতোই, একটু বাধাবিঘ্ন থাকতে পারে, বাট কাজ করছে। ভাইরে ভাই, আবহাওয়া খারাপের জন্য 30 জন আসলে 300 জনও আসতে পারে। ক্লাসটা আসলে প্রয়োজন মনে করি কিনা আমরা? হ্যাঁ, আবহাওয়া খারাপ, সবই ঠিক আছে। আবহাওয়া আপনার জন্য যেমন খারাপ, আমার জন্য তেমন খারাপ। আমার জন্য আরো বেশি খারাপ, লাইভ করলে এখানে নেট প্রবলেম ইস্যু হইলে লাইভটা ভালো হয় না, বাফারিং হয়। এটা আমার জন্য ইস্যু, আপনার জন্য, আপনার চেয়ে বেশি ইস্যু হচ্ছে আমার জন্য। আর অনলাইন ক্লাস, এটা আবহাওয়া খারাপ থাকবে, ভালো থাকবে, মন্দ থাকবে, তার জন্যই তো অনলাইন। যে কোনো প্রতিকূল, আপনি অফলাইনে গেলে অনেক প্রতিকূলতা থাকে, সব প্রতিকূলতা উপেক্ষা করেই তো আপনি অনলাইনে থাকবেন, তাই না? আবহাওয়া খারাপের কথা বলার দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, গ্রামগঞ্জে যাদের বসবাস তাদের একটু প্রবলেম হতে পারে, এটা আমি মানি, কিন্তু তার মানে 30 জন না ভাই, ঠিক আছে। আচ্ছা, আমরা ধারাবাহিক আলোচনায় যাব। প্রথম যে দেশটা নিয়ে আলোচনা করব, এটার নাম হলো মিশর। মিশরের রাজধানী আপনারা জানেন, এটা আপনারা পড়ছেনও, আরব লীগের যে সদর দপ্তর, কায়রো হচ্ছে মিশরের রাজধানী। আর মুদ্রা হচ্ছে, হ্যাঁ, মুদ্রা হচ্ছে মিশরীয় পাউন্ড। মিশরীয় পাউন্ড হচ্ছে মুদ্রা, ঠিক আছে। ওকে, তাহলে এই যে মিশর, আমরা যে মিশর নিয়ে কথা বলবো, আমরা সভ্যতার মধ্যে মিশরীয় সভ্যতা নিয়ে কথা বলেছি। মিশরীয় সভ্যতা সম্পর্কে আপনারা জানছেন। হ্যাঁ, একটা কথা আসতে পারে যে এদের ধর্ম কি, জানেন ইসলাম, কিন্তু কোন ইসলাম? যেহেতু মধ্যপ্রাচ্য সহ আফ্রিকায় শিয়া সুন্নি নিয়ে একটা দ্বন্দ্ব আছে, এটা হলো সুন্নি মুসলিম, বা আমরা লিখতে পারি সুন্নি ইসলাম, সুন্নি। হ্যাঁ, মিশরীয়রা হচ্ছে কি সুন্নি। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, যেমন আইনসভার নাম হচ্ছে সুরা কাউন্সিল, লিখতে পারেন, অথবা যাদের কাছে আমার বই আছে তারা দাগায় নিতে পারেন, অথবা বইয়ে দেখবেন যে লাইনগুলো বোল্ড করা, ওই লাইনগুলো একটু বেশি বেশি পড়বেন, ওই লাইনগুলো পরীক্ষা আসার মতো পরীক্ষা আসবে, ঠিক আছে। ওকে, তাহলে আইনসভার নাম হচ্ছে সুরা কাউন্সিল, এইটা মনে রাখবেন। আচ্ছা, দেখেন মিশরে আমি আপনাদেরকে ক্যাম্প ডেভিড চুক্তি পড়াইছি, যেটা মিশরকে কেন্দ্র করে এই যে ক্যাম্প ডেভিড, এটা আর আমাদের আসলে এখন আর আমি ক্যাম্প ডেভিড পড়াবো না, কারণ ক্যাম্প ডেভিড চুক্তি ইসরায়েলের সাথে হয়েছিল, এটা ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যেই আপনাদেরকে পড়াইছি। আমি এখন যেটা পড়ব, যে গুরুত্বপূর্ণ স্থান আর ব্যক্তি, এইগুলো আমি একটু দেখাবো। যেমন আমরা যদি বলি তাহরির স্কয়ার, পরীক্ষা আসবে তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? এইটা হলো মিশরের কায়রোতে অবস্থিত। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? মিশরের কায়রো। এরপরে বাজারের শহর বলা হয়, বাজারের শহর,
হ্যাঁ, সারা রাত বাজার বসে থাকে, সারা রাত বাজার করতে পারবেন। বাজারের শহর বলা হয় কায়রোকে, বাজারের শহর বলা হয় কাকে? কায়রোকে। ঠিক আছে, এরপরে খেজুর উৎপাদনের শীর্ষে, খেজুর উৎপাদনে শীর্ষে কে? মিশর। আমাদের কাছে মনে হতে পারে এই প্রশ্ন আসলে আমরা উত্তর দিয়ে দিতাম সৌদি আরব, কারণ খেজুর বলতে আমরা সৌদিকে চিনি, আর কোনো কথা নাই। কিন্তু না, মিশরের সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয়। পৃথিবীতে খেজুর উৎপাদনের শীর্ষে হচ্ছে এই কি? মিশর। মিশরের গোয়েন্দা সংস্থা লেখেন, গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মুখবরাত। এবং আপনারা যারা বই নিয়েছেন তারা দেখবেন প্রত্যেকটা দেশে যে সকল লাইন ইম্পর্টেন্ট তা বোল্ড করা আছে। এই লাইনগুলো খাতায় নোট করবেন, অ্যাসাইনমেন্ট করবেন, তাইলেই দেখবেন আপনার মহাদেশগুলো পড়া হয়ে গেছে এবং চমৎকারভাবে কমপ্লিট হবে। ঠিক আছে, ওকে। মিশর আরব দেশ হিসেবে সর্বপ্রথম ওই যে ইসরায়েলকে স্বীকৃতি দিছে, হ্যাঁ, ওটা তো ক্যাম্প ডেভিড চুক্তি। ইসরায়েলকে স্বীকৃতি দেয় মিশর আরব দেশ হিসেবে সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয়, সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ওকে, আচ্ছা, আমি আপনাদেরকে সুয়েজ খাল পড়িয়েছি, আমি আপনাদেরকে পিরামিড পড়িয়েছি, এগুলো আপনারা সভ্যতার মধ্যে পড়েছেন। ঠিক আছে, যেমন আমরা যদি স্থানের মধ্যে আরেকটা বলি যে আলেকজান্দ্রিয়া। এখন এই যে আলেকজান্দ্রিয়া আর আলেকজান্দ্রা, আলেকজান্দ্রা হলো সিঙ্গাপুরে, আলেকজান্দ্রা কি? আলেকজান্দ্রা এটা হলো সিঙ্গাপুরে, আর আলেকজান্দ্রিয়া হলো মিশরে। এই যে আলেকজান্দ্রিয়া মিশরে, এইটা মিশরের কি? এইটা হলো প্রথমত ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি সমুদ্র বন্দর, ভূমধ্য সাগরের তীরে অবস্থিত একটি সমুদ্র বন্দর, ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি কি? সমুদ্র বন্দর, এটার নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া। ঠিক আছে, এইগুলো আমাদেরকে পড়তে হবে। মিশরের যদি আমরা আলোচিত ব্যক্তিদের প্রতি যাই, ব্যক্তি, হ্যাঁ, আলোচিত ব্যক্তি যারা বিখ্যাত ব্যক্তি, ব্যক্তি হয়, ব্যক্তিত্ব হয় না, কিন্তু গ্রামাটিক্যাল ভুল, হ্যাঁ, ব্যক্তি। তার মধ্যে প্রথম হচ্ছে জামাল আব্দেল নাসের। দেখেন, আপনাদেরকে আমি জামাল আব্দেল নাসেরও পড়িয়েছি, আমি এমন ভাবে পড়িয়েছি ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে সব মহাদেশেরই গুরুত্বপূর্ণ বিষয়গুলো টাচ করেছিলাম। ঠিক আছে, এই জামাল আব্দেল নাসের উনি হচ্ছেন সুয়েজ খাল জাতীয়করণ করেন। কি করেন? সুয়েজ খাল জাতীয়করণ করেন জামাল আব্দেল নাসের। তিনি ন্যাম গঠনের উদ্যোক্তা ছিলেন, অর্থাৎ ন্যাম গঠনের সময় তিনি কি ছিলেন? উদ্যোক্তা ছিলেন। ন্যাম গঠনের তিনি কি ছিলেন? উদ্যোক্তা ছিলেন। ওকে, এরপরে আসেন আমরা যদি আনোয়ার সাদাতের কথা বলি। আমি আনোয়ার সাদাত আপনাদেরকে পড়িয়েছি ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যে, যে ক্যাম্প ডেভিড চুক্তিতে সিগনেচার করে মুসলিম বিশ্বের কাছে খলনায়কে পরিণত হয়। এই কথাগুলো আমি আপনাদেরকে বলেছি, তাকে পড়াইতে চাই না। আমরা যেটা লিখব হোসনি মোবারক। দেখেন, হোসনি মোবারক হচ্ছেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন মিশরে 30 বছর। হ্যাঁ, 30, ওই যে আরব বসন্তের
ফলে এদের পতন হয়। 30 বছর প্রেসিডেন্ট ছিলেন হোসনি মুবারক, 30 বছর প্রেসিডেন্ট ছিলেন, বুঝতে পেরেছেন? তিনি 2011 সালে ক্ষমতাচ্যুত হন। 2011 সালে কি তিনি ক্ষমতাচ্যুত হন। অর্থাৎ ওই যে আরব বসন্ত পড়িয়েছি আপনাদেরকে তিউনিসিয়ায়, এই আরব বসন্তর ফলেই যে যাদের যাদের পতন হয় তার মধ্যে হোসনি মুবারক একজন, তার মধ্যে হোসনি মুবারক একজন। এরপর আমরা মোহাম্মদ মুরসি, মোহাম্মদ মুরসির কথায় যদি আমরা যাই, যে আমরা মোহাম্মদ মুরসিকে পড়ব। মাত্র 1 বছর ক্ষমতায় ছিলেন এই মোহাম্মদ মুরসি, কিন্তু তিনি তার সময় যেটা করে গেছেন, মানে তার রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড, এইটা পরীক্ষায় আসে, আগে আসতো মুসলিম ব্রাদারহুড। এইটা হলো মোহাম্মদ মুরসি রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড, ইসলাম ভিত্তিক একটি রাজনৈতিক দল, এটা হচ্ছে মুসলিম ব্রাদারহুড। পরীক্ষায় কি আসবে? মুসলিম ব্রাদারহুড কার রাজনৈতিক দল ছিল? আমরা মোহাম্মদ মুরসিকে দেব। তিনি 1 বছর ক্ষমতায় ছিলেন, এরপরে পতন হয় তার। 1 বছর ক্ষমতায় ছিলেন, এরপরই তার পতন হয়। বুঝতে পেরেছেন? এই হলো আমাদের মিশর নিয়ে কথাবার্তা। আপনারা একটা বই দেখে কি করবেন, এই মিশরের উপর যত প্রিভিয়াস কোশ্চেন আসছে এগুলো সব পড়ে ফেলবেন একদম, বিসিএস থেকে শুরু করে। আপনারা যারা প্রলয় জিকে যাদের কাছে আছে, দেখবেন বিসিএস, তারপরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন মিশর সম্পর্কে যা আছে সব দেওয়া আছে, দেখবেন সম্ভবত 10, 12টা 15টা এরকম কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনগুলো সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা মিশরের পরে যে আলোচনা করব সেটা হলো লিবিয়া, যেখানে সবাই পালিয়ে যায় ইতালি যাওয়ার জন্য, তাই না? লিবিয়া থেকে ইতালি সবারই একটাই টার্গেট, যেমনি হোক লিবিয়া যাব। এই যে শুনলাম 1 বছরে গত অনেক নেতা লিবিয়া চলে গেছে। লিবিয়ারও ভালো ভালো রাজ্য আছে, সেই সকল রাজ্য থেকে পরে ইতালি চলে যাবে, ইতালি ঢুকে যাবে। লিবিয়া থেকে ইতালি, অনেকে লিবিয়া গিয়ে ধরা খেয়ে জেল খেটে পরে ইতালি চলে যায়। অনেকে আবার গুলি খেয়ে মারা যায়, অনেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবিতে মারা যায়। নানান ঘটনা ঘটে আর কি। মানুষ জীবনের রিস্ক নিয়েই এইদিকেই যাওয়ার চেষ্টা করে আর কি, কারণ মানুষের জীবনে আসলে আকাঙ্ক্ষা চাহিদার কোনো শেষ নাই। অথচ ওই মানুষটা দেশে বসে কাজ করলে কিন্তু ইনকাম করতে পারতো। তবে বিদেশ যাওয়ার দরকার আছে, না গেলেও আমাদের এই বিপুল জনসংখ্যা এটা আসলে কি করবে, এটাও একটা ফ্যাক্ট। হ্যাঁ, সেটাও একটা ফ্যাক্ট, নয় রেমিটেন্স ছাড়াও তো আমরা চলতে পারতাম না। তাও ঠিক আছে। রাজধানী ত্রিপলি, লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপলি। মুদ্রাটা পরীক্ষায় খুব একটা আসে না, তারপরেও পড়াই, যেহেতু লিবিয়া নিয়ে এত কথা, কারণ সবাই ধরে লিবিয়া পালায় যায়। হ্যাঁ, লিবিয়া নিয়ে নিউজ সবসময় থাকেই। মুদ্রা হচ্ছে দিনার। হ্যাঁ, দিনার, মুদ্রা হচ্ছে দিনার। ওকে ওকে, তাহলে এই যে লিবিয়া নিয়ে আমরা যে লাইনগুলো পড়বো, আমরা এখানে লিখব গুরুত্বপূর্ণ তথ্যাবলী। যে তথ্যগুলো আমরা লিবিয়া নিয়ে পড়তে চাই সেইগুলো হচ্ছে, আমরা একটু লিখব যে লিবিয়া তথা পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান, লিবিয়া তথা পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান, এইটা হলো আজিজিয়া। এইটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। এটা হলো আজিজিয়া। আর লিবিয়ার প্রথম এবং শেষ রাজা হচ্ছে ইদ্রিস।
আমরা শেষ রাজাটাই পড়ি, যতটুকু আসে, আমরা বেশি দরকার নাই। শেষ রাজা হচ্ছে রাজা ইদ্রিস। হ্যাঁ, রাজা ইদ্রিস। এই ইদ্রিসের পতন হয়, ইদ্রিসের পতন হয় কর্নেল গাদ্দাফির নিকট। এই গাদ্দাফির পতনের পরে কিন্তু লিবিয়া ঘুরে দাঁড়াইতে পারে নাই। ওই যে লিবিয়া ধ্বংসতলে পড়ছে, হয় কি ছোট ছোট দেশ, অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো যদি একবার ধ্বংস তৈরি হয়, এই ধ্বংস থেকে উঠে আসা বা ফিরে যাওয়াটা খুব ডিফিকাল্ট। এই জায়গাতে ফিরে আসছে খুব কম দেশ ফিরে আসে ধ্বংসযজ্ঞ থেকে। এবং যে দেশের লোকজন নিজেরা নিজেদেরকে ধ্বংস করে, তাদেরকে আর কেউ উঠাইতে পারে না, তারা উঠতে পারে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। দেখেন, আমাদের কিন্তু আশঙ্কা আছে, আমাদের কিন্তু আশঙ্কা ছেড়ে দেওয়ার কোনো কিছু নাই। দেশ কিন্তু এখন অনেকটাই কচুর পাতার পানির মতো আছে, যে কোনো সময় পানিটা কাত হলেই পড়ে যাবে, এমন একটা অবস্থা। আপনারা সিরিয়াসলি নিয়েন না আমার কথা, বা কিছু মনে করেন না। আমার আবার মুখ ভালো না, আমি যা বলি তাই হয়। এটা হলো মুখ, খারাপ মুখ, খারাপ মুখে যা বলি তাই হয়। আমি কোনো গণক না, অ্যাস্ট্রোলজিস্ট না, আমি আমার অ্যানালাইসিস দিয়ে বলি। আমার অ্যানালাইসিস দিয়ে 17 সালে বলছি ডক্টর ইউনূস ক্ষমতায় বসবে, বাংলাদেশে বসছে, ঠিক আছে। আমি আওয়ামী লীগের পোলাপান যারা আমার পরিচিত বা খুব কাছের জন, তাদেরকে জিজ্ঞাসা করতাম, শেখ হাসিনা যদি মারা যায় বা পতন হয়, তোদের তারপরের প্রধানমন্ত্রী কে হবে? আছে কেউ? তোদের নেতা কেউ আছে? আমি জিজ্ঞাসা করতাম, যেহেতু আমি রাজনীতি করতাম না, আমি সবার সাথেই মিশতাম, সবার সাথেই কথা হইতো, আমি বলতাম। তো ওদের মধ্যে একটা ধারণা ছিল, মানে এমন একটা ইয়ে ছিল, মনে হয় শেখ হাসিনার কখনোই পতন হবে না, শেখ হাসিনা কখনোই মারা যাবে না। তাহলে শেখ হাসিনার পতন কখনোই হবে না, কখনোই মারা যাবে না, এই চিন্তা না করলে অন্তত পক্ষে তার সেকেন্ড ইন কমান্ড তৈরি করা উচিত ছিল। এটাকেই ফ্যাসিজম বলে, অর্থাৎ আমি সকল ক্ষমতার অধিকারী, আমি আর সেকেন্ড ইন কমান্ড বানাবো না, এটাই হচ্ছে ফ্যাসিজম। হ্যাঁ, এটাই হচ্ছে ফ্যাসিজম। দলেরও কেউ নাই, পরিবারও কেউ নাই হাল ধরার মতো শেখ হাসিনা। ইভেন এই মুহূর্তেও শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে কেউ নাই। আপনি লক্ষ্য করেন, এই দলটাকে ধরার মতো শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগেই কেউ নাই। তাইলে আমি যে কথা থেকে এখানে আসছি, যে বঙ্গোপসাগর নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে 17 সালে 18 সালে আমি রিটেন ক্লাসে পড়াইছি, সেই স্টুডেন্টগুলো আমাকে ফোন করছে, স্যার বলছিলেন, এখনো বলছি, ভালো হচ্ছে না, অনেক কিছুই ইয়ে হচ্ছে, প্রবলেম হচ্ছে। এগুলোর ব্যাখ্যা বা যুক্তিতে প্রেক্ষিতে ব্যাখ্যা অনেকেই অনেকটা দিচ্ছে, বাট বেলা শেষে আমরা আমাদের দেশের যে লোকজন, আমরা অনেক কথা বলি, আমরা অনেকে ভারত প্রেমিক আছি, অনেকে পাকিস্তান প্রেমিক আছি, অনেকে আমেরিকান প্রেমিক আছি, অনেকে চাইনিজ প্রেমিক আছি, অনেকে অনেক প্রেমিক আছি আমরা, কিন্তু আসলে আমরা বাংলাদেশি প্রেমিক কেউ নাই, দেশপ্রেমিক আসলে আমরা কেউ নাই। মানে দেশপ্রেম বলতে যেটাকে বোঝায়, আমরা আসলে কে দেশকে ভালোবাসি এটা আইডেন্টিফাই করাটা খুব কঠিন কাজ। দেশকে ভালোবাসার মতো, ওই যে বললাম, প্রেমিক অনেক আছে, কেউ ভারত প্রেমিক, কেউ পাকিস্তান প্রেমিক, কেউ মার্কিন প্রেমিক, কেউ চাইনিজ প্রেমিক, কেউ রাশিয়ান প্রেমিক, কেউ জাপানি প্রেমিক, বাংলা প্রেমিক কেউ নাই। এটা বাস্তব কথা। আপনার কাছেও মনে হইতে পারে আপনি অনেক বাংলা প্রেমিক, খুঁজে দেখেন আপনার মধ্যেও দুর্বলতা আছে। সো যে কথাটা বলতে চাচ্ছি, যে এই যে দেখেন ইদ্রিসের পতন হয়েছে, তার মানে হচ্ছে লিবিয়ার রাজতন্ত্রের পতন হয়। এই রাজতন্ত্রের পতন হয় যার হাতে, তিনি হচ্ছেন কর্নেল মোয়াম্মর গাদ্দাফি। আমরা যদি কর্নেল মোয়াম্মর গাদ্দাফির নাম লিখি, কর্নেল দেখেই বুঝতে পারছেন যে তিনি একজন কর্নেল ছিলেন। তাহলে এই যে কর্নেল মোয়াম্মর গাদ্দাফি, কর্নেল মোয়াম্মর গাদ্দাফি, ওকে। এই যে কর্নেল মোয়াম্মর গাদ্দাফি, উনি, আমরা যদি দেখি যে এই যে লিবিয়া যে রাজতন্ত্র ছিল, এই লিবিয়ার রাজতন্ত্রের পতনের ফলে উনি ক্ষমতায় আসে। আচ্ছা দেখেন, এই রানা, উল্টাপাল্টা কমেন্টসের দরকার নাই, পড়ালেখায় ফিরো ভাই, এগুলোতে তোমার কিচ্ছু আসা যাবে না, কিচ্ছু হবে না, তোমার বিশ্বাস করো, ঠিক আছে।
কিছুই হবে না। আচ্ছা যাই হোক, পতন হয়, আমরা সরাসরি পতনে চলে গেলাম। পতন হয় 2011 সালে। ওই যে সবই আরব বসন্তের ফলাফল। 11 সালে এইখানে একটা অপারেশন চালায়, কারা জানেন? অপারেশন ওডিসি ডন। অপারেশনের নাম অপারেশন ওডিসি ডন। এই অপারেশন ওডিসি ডন চালায় ন্যাটো বাহিনী। বঙ্গোপসাগরের উপর দিয়ে ভারত নাকি রুট বের করবে স্যার, আপনার অ্যানালাইসিস ঠিক স্যার, যে সমুদ্র নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়বে বিভিন্ন দেশ এবং তাই হচ্ছে। জি ভাই, ভারত হচ্ছে বঙ্গোপসাগর দিয়ে রুট করবে। ভারত অলরেডি কিচেন নেক ওখানে কাজ করছে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, বলা ঠিক হবে কি না জানি না। আচ্ছা না থাক, ওইদিকে না যাব না, বললাম আমার মুখ খারাপ তো, যাব না। অপারেশন ওডিসি ডন, এই অপারেশনের মাধ্যমেই হচ্ছে কর্নেল মোয়াম্মার গাদ্দাফির পতন হয়। এই কর্নেল মোয়াম্মার গাদ্দাফির পতন হয়েছে এই ওডিসি ডনের মাধ্যমে। ঠিক আছে, আমাদের আসলে বেশি কিছু দরকার নাই। এই গাদ্দাফি যদি আমরা বলি যে 1969 সালে আসলে রাজা ইদ্রিসকে সে পতন ঘটিয়ে বা রাজা ইদ্রিসকে সে সরিয়ে ক্ষমতায় বসছিল। এবং যখন 2011 সালে গণজাগরণ তৈরি হলো, যেটা আরব স্প্রিং হলো, আরব বসন্ত হলো, এই আরব বসন্তের ফলে আমরা পরবর্তীতে দেখতে পাই যে কর্নেল মোহাম্মদ গাদ্দাফিরও পতন হয়। এবং দেখেন এখানে ন্যাটো এসে এই পতনটা ঘটাইছে। চিন্তা করেন, অর্থাৎ ন্যাটো বা মার্কিন বা পশ্চিমা যখনই একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তাকে ফেলে দিবে, অ্যাট এনি কস্ট, যেভাবেই হোক ফেলে দিবে। সেটা আপনি হইলেও ফেলে দিবে। ও বানায় ও ফেলে দেয়, ও বানায় ও ধ্বংস করে, ওই বানায় ওই ধ্বংস করে, ওই বানায় ওই ধ্বংস করে, কেমন? আচ্ছা 1 মিনিট। আচ্ছা 1 মিনিট আমি একটু সময় নিচ্ছি। আপনারা লিখে ফেলেন, সমস্যা নেই, আমি সময় নিয়ে সুন্দর করে ক্লাস নিব, টেনশন করার কোনো কারণ নেই। সব আলাপই তো করা যায়, সব জবাবই তো দেওয়া যায়, কিন্তু সব জবাব যে সবার ভালো লাগবে না এইটা একটা সমস্যা। সব জবাব সবার ভালো লাগবে না, এইটা একটা সমস্যা। সব জবাব কি সবার সহ্য হবে? আচ্ছা, দেখেন তাহলে ন্যাটো এখানে এসে আঘাত করলো, হ্যাঁ এখানে এসে আঘাত করলো, ফেলে দিল কর্নেল মোহাম্মদ গাদ্দাফিকে। এই যে 11 সালের পর বলতে পারবেন যে লিবিয়া উঠছে, লিবিয়ার অর্থনীতি চাঙ্গা হয়েছে, লিবিয়ার রাজনৈতিক পরিবেশ ঠান্ডা হয়েছে। লিবিয়ার যখনই একটা দেশ
একটা অস্থিরতার মধ্যে পড়বে, তখনই দেখবেন পশ্চিমারা সেখান থেকে ফায়দা লুফে নিচ্ছে। আজকে ইউক্রেনকে কি করছে, ইউক্রেনকে কি করছে দেখেন, ইউক্রেনকে কি করছে, আজকে ইউক্রেনকে কি করছে আপনি একটু চিন্তা করেন না ভাই। ইউক্রেনকে কি করছে, ন্যাটো বলছে আমি আছি তোর পাশে, তুই হামলা কর। ইউক্রেন গিয়ে রাশিয়াকে হামলা করছে। তাহলে যুদ্ধ হলো ইউক্রেন আর রাশিয়া, এই যে দীর্ঘদিন যুদ্ধ হলো, 3টা বছর এখানে ঠাস ঠুস, মারা গেল নিরীহ মানুষ, মারা গেল নিরীহ মানুষ। দুই দেশেরই, এই দুই দেশেরই ইউক্রেন এবং রাশিয়ার নষ্ট হলো অর্থনীতি, মারা গেল নিরীহ মানুষ, পরিবেশ নষ্ট হলো, রাজনীতির নষ্ট হলো, ধ্বংস হলো অবকাঠামো, ধ্বংস হলো অবকাঠামো, ধ্বংস হলো, তাই না? ঋণগ্রস্ত হয়েছে ইউক্রেন, ঋণগ্রস্ত হয়েছে। এগুলো কে হয়েছে? এরা হয়েছে। এবার ন্যাটো কি করলো? ন্যাটো বলল ধর অস্ত্র নে, ধর অর্থ নে, ধর সৈন্য নে, যা লাগবে নে, ইকুয়াল ঋণগ্রস্ত হইল। এগুলো ফাও দেয় না, আমেরিকা কাউরে কোনো কিছু ফাও দেয় না, ঋণগ্রস্ত হইল। ভালো কথা, ঋণগ্রস্ত হয়েছে। এই যে নিরীহ মানুষ মারা গেল, অর্থনীতি। এবার যুদ্ধের রেজাল্ট কি? যুদ্ধের রেজাল্ট কি বলতে পারবেন? যুদ্ধের রেজাল্ট হলো ওর জায়গায় আছে, ওর এইদিকে সম্প্রসারণ দরকার ছিল, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা দরকার ছিল, করতে পারে নাই। ও এখান থেকে ফিনল্যান্ড, সুইডেন এদেরকে করে নিছে, অর্থাৎ ন্যাটোর সম্প্রসারণ হয়েছে। ন্যাটোর সম্প্রসারণ হওয়া মানেই হচ্ছে ইউএসএ এদিকে সম্প্রসারিত হয়েছে। বেলা শেষে কি হলো? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বলল, এই থাম, যুদ্ধ বন্ধ কর। রাশিয়া কি করলো? যুদ্ধে তার বল প্রয়োগ করে ওর অনেক কিছু দখল করে নিল। তাইলে ক্রিমিয়া তো আর ছুটে নাই, ক্রিমিয়া দখলেই আছে। তাইলে আমি যেটা বলি, রাশিয়া উপরে খাইতেছে আর মার্কিন নিচে খাইতেছে। কেমনে? কেউ আবার নেগেটিভ ভাবে নিয়েন না যে এটা আবার অশ্লীল কথাবার্তা বলতেছে। উপরে খাইতেছে মানে ও ভূমির উপরে খাইতেছে। আর যুক্তরাষ্ট্র এক চুক্তির মাধ্যমে ইউক্রেনের খনিজ সম্পদের চুক্তি হয়েছে, খনিজ সম্পদের চুক্তি হয়েছে অলরেডি। বিনিময় সম্পদ চেয়েছে না, হয়েছে অলরেডি চুক্তি। তার মানে ইউক্রেনের নিচ খাবে এখন যুক্তরাষ্ট্র আর উপর খাবে রাশিয়া। যুদ্ধের রেজাল্ট কার? কে পাইল? বুঝে নেন, যুদ্ধ এই ধরনের অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশকে কখনোই শান্তি দেয় না, কখনোই লাভবান করে না, ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশ, এই যে অনুন্নত উন্নয়নশীল দেশগুলো, এইগুলো হচ্ছে গরিবের বউ বড় লোকের ভাবি, গরিবের বউ বড় লোকের ভাবি। বাংলাদেশ উঠবি ভাবি। বুঝলে বুঝপাতা, নাইলে তেজপাতা। আমি কারো পক্ষেও না, কারো বিপক্ষেও না, আমি বাংলাদেশের পক্ষে। ওডিসি ডন। তাহলে লিবিয়া শেষ হলো। আমরা তিউনিসিয়াটা পড়াবো না আমরা, কারণ এই তিউনিসিয়া মানেই, এখানে পড়া মানেই আরব বসন্ত। আমি আরব বসন্ত আপনাদেরকে পড়াইছি, অতএব এটি স্কিপ করে যাচ্ছি আমি। ঠিক আছে, এটি স্কিপ করে যাচ্ছি আমি। ওকে, এবার আসেন তিউনিসিয়ার পরে আমরা যে আলোচনাগুলো করব, মরক্কো। মরক্কো দেখেন, মরক্কোর রাজধানী মাঝে মাঝে আসে, মরক্কোর রাজধানী মাঝে মাঝে আসে, বলে রাবাত। আর মুদ্রা হলো দিরহাম। আমি বলি অনেক সময় যে মর বা তো হামে, হাম দিতে দিতেই মর বা, বললাম মর বা তো হামে, বললাম মর বা তো হামে। মর মরক্কো, বা তো রাবাত, হামে দিরহাম। মর বা তো হামে, মরক্কো রাবাত দিরহাম, মরক্কো রাবাত দিরহাম, মর বা তো হামে। এই হলো মরক্কো। ঠিক আছে, এখন এই মরক্কো নিয়ে যে কথাগুলো, যে
পৃথিবীর তৃতীয় বৃহত্তম ফসফেট উৎপাদনকারী দেশ। তৃতীয় ফসফেট উৎপাদনকারী দেশ এই মরক্কো। এই মরক্কো নিয়ে অনেক কিছুই হতে পারে। জিব্রাল্টার প্রণালী যেহেতু আছে, স্পেন এবং মরক্কোকে পৃথক করছে পাশে, অর্থাৎ জিব্রাল্টার প্রণালীর পাশেই হচ্ছে এই মরক্কো। সো খুব বেশি যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো তা না। আফ্রিকাতে থেকে দেখবেন প্রশ্ন খুব কম আসে, আসলে একটা আসে, আবার অনেক সময় বেশিও চলে আসে। এই জন্যই আসলে পড়া বা পড়তে হবে, কিছু করার নাই আমাদেরকে। আফ্রিকার একমাত্র শিল্প উন্নত দেশ, মানে বড়লোক দেশ, এইটা হলো দক্ষিণ আফ্রিকা। এইটা পড়লে তো আর লাগে না, একমাত্র বড়লোক হলো দক্ষিণ আফ্রিকা। বুঝতে পারছেন? এই গরিবের ভাবি মানে সবার বউ, গরিবের মানে ভাবি মানে কি সবার বউ, সবাই মিলে বিয়ে করবে? আন্দাজে ফাপড় বাস, সবার বউ না, বউয়ের মতো। বেড়া বাংলা ভাষাও বোঝে না। গরিবের বউ সবার ভাবি মানে বউয়ের মতো। বউ হয় নাকি? সবাই মিলে কি বিয়ে করতে পারে? বউ মানে বউয়ের মতো। ঠিক আছে। দক্ষিণ আফ্রিকা আফ্রিকার একমাত্র শিল্পোন্নত দেশ। আফ্রিকার একমাত্র, বাংলাদেশকে যদি বৈশ্বিক ভূরাজনীতির উন্মুক্ত মাঠ হতে না দিতে হয়, তাহলে সম্ভাব্য করণীয় কি হতে পারে স্যার? এমন প্রশ্ন করছে, এ যে কত বড় বুদ্ধিমান বইলে বোঝাতে পারবো না আপনাদেরকে। কত বড় বুদ্ধিমান বইলে বোঝাতে পারবো না আপনাকে। এই প্রশ্নের উত্তর দিলেই আমি কট। এই প্রশ্নের উত্তর দেওয়াটাই আমার জন্য খুব কঠিন। তারপরেও বলি, বাংলাদেশকে স্বতন্ত্র, কারো প্রতি নির্ভরশীলতা না রেখে নিজ উদ্যোগে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কারো ধন্না ধরে নয়, কারো সহযোগিতা লাগবে। আন্তর্জাতিক বিশ্বে একে অপরের পাশে থাকতে হয়, কিন্তু কারো কাছে ইউজ হওয়া যাবে না। ইউজ না হয়ে, যদি শোনেন, ব্রিটিশরা শাসন করতে আসছিল না, তারা আসছিল ব্যবসা করতে। শাসন করে গেছে। কেউই শাসন করতে আসে না, আসে ব্যবসা করতে। ব্যবসা করতে এসে শাসন করে। এটাই পৃথিবীর ইতিহাস, স্ট্রং ইতিহাস পৃথিবীর। কেউই শাসন করতে আসে নাই। আমি পরোক্ষভাবে কথাগুলো বলবো, বুঝে নেবেন। শ্রীলঙ্কাকে চীন এত ঋণ দিছে ভালোবেসে না, শ্রীলঙ্কাকে ঋণগ্রস্ত করার জন্য দিছে। বিনিময়ে হাম্বানটোটা, শ্রীলঙ্কার যে বন্দর, সেখানে ঋণগ্রস্ত হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে শ্রীলঙ্কা সারেন্ডার করছে। 99 বছরের জন্য লিজ দিয়ে দিছে এই শ্রীলঙ্কার হাম্বানটোটাকে চীনের কাছে। এর মানে চীনের অর্থনৈতিক লাভ হোক আর না হোক, 99 বছর পর্যন্ত এই পক প্রণালীর এই জায়গাটায় বা শ্রীলঙ্কার এখানে চীনা সৈন্য থাকবে। দরকার তো সৈন্যর অংশগ্রহণ, সোলজারদের অংশগ্রহণ। কখনোই আধুনিককালে এই নব্য উপনিবেশবাদে, নিও কলোনিজমে কখনোই কেউ বলে আক্রমণ করে না। কখনোই বলে না আমি তোমাকে কিনে নিয়েছি, আমি তোমাকে দখল করে নিয়েছি। ও আসে ব্যবসা করার জন্য, ও আসে আপনার ডেভেলপমেন্টের জন্য। এই আশাটাই ওর আগামী 100-200 বছরের জন্য আসা। এই আশাটাই ওর 200 বছরের জন্য আসা, এবং এটাই পাকাপোক্ত। দিস সিস্টেম, দিস টেকনিক, নিও কলোনিজম। আমি বঙ্গোপসাগর নিয়ে আলোচনা করেছি, এর আগে যথেষ্ট আলোচনা করেছি। ইন্দো প্যাসিফিক জোন, চীনের একচ্ছত্র আধিপত্য, এখানে কোনো মার্কিন আধিপত্য নাই।
কোনো মার্কিন আধিপত্য এখানে নাই। ইন্ডো প্যাসিফিক জোনে এখানে মালাক্কা প্রণালীতে চীনের দাপট, শ্রীলঙ্কার দক্ষিণে চীনের দাপট, মায়ানমারের চীনের দাপট। তাহলে দক্ষিণ চীন সাগর এবং বঙ্গোপসাগর যদি চীন দাপট দেখায়, তাহলে মার্কিনরা আস্তে আস্তে নাই হয়ে যাবে। এখন মার্কিনদেরকে এখানে আসতে হবে। মার্কিনদের এখানে আসতে হলে ভারতের সাথে বন্ধুত্ব করতে হবে, বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে হবে। বাংলাদেশ যদি কথা নাও শোনে, ভারতের সাথে বন্ধুত্ব করলেই চলবে। আর এই বন্ধুত্বের পরিণতি ভয়ঙ্কর, ভয়াবহ। এটা এই পরিণতি ভয়াবহ। চট্টগ্রাম বন্দর নিয়ে কিতা কইতাম, চট্টগ্রাম বন্দর ডেভেলপ হবে, উন্নত প্রযুক্তির ব্যবহার হবে। প্রযুক্তির মাধ্যমে আমরা প্রচুর দৃশ্যমান, প্রচুর ভালো ভালো কিছু দেখতে পাবো। আমাদের রেভিনিউ বাড়বে, আমাদের জিডিপি বাড়বে, হ্যাঁ, আমদানি রপ্তানি সহজলভ্যতা তৈরি হবে। এখন যে পর্যন্ত বলছি এই পর্যন্ত যদি হয় তাহলে ঠিক আছে, এরপরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে ঠিক নেই, ঠিক আছে। এখন বাকিটা আমি আসলে অ্যাস্ট্রোলজিস্ট না, তো আমার অ্যানালাইসিস যেটা সেটা বললাম, যে আমাদের যদি প্রযুক্তির হয়, উন্নত দেশগুলো যদি অর্থায়ন করে, আমাদের খরচ খরচা যদি এদিকে না হয়, এবং আমরা যদি উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বন্দরকে ডেভেলপ করতে পারি এবং সেখান থেকে যদি রেভিনিউ পাই, ভালো। এরপরে অন্য আনএক্সপেক্টেড কোনো কিছু ঘটলে সেটা আর কিছু করার নাই। আনএক্সপেক্টেড ঘটবে না, এটার কোনো গ্যারান্টি নাই। আমি তো একটু আগে বলছি, পশ্চিমারা উন্নত কান্ট্রি কোথাও এমনি এমনি যায় না, ঠিক আছে। আমাদের দেশে বিভিন্ন খাতে যে চীন সাহায্য করতেছে, এটা অনেক আগে থেকেই করতেছে। দেশে সাহায্য করা ওয়ান কাইন্ড অফ নব্য উপনিবেশবাদ। সাহায্য কেউ এমনি এমনি করে না। সাহায্য করা মানে হচ্ছে সে যা বলবে আপনি তাই শুনবেন। মনে করেন আমি একটা মেয়েকে প্রতিদিন টাকা দিই, আমি একটা মেয়েকে প্রতিদিন টাকা দিই, ওর টাকা পয়সা যা লাগে, ভরণ পোষণ যা লাগে, ওরে 7 দিন পর পর একটা 3 পিস কিনে দেই, ওরে গোল্ড কিনে দেই, সব দিই, যা চাই তাই দিই। এখন ওরে যে আমি দিচ্ছি, এখন আমি কিছু চাইলে দিবে না বলেন? বাকিটা বোঝেন। আমি আসেন, আফ্রিকার একমাত্র শিল্প উন্নত দেশ হচ্ছে এই দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকার রাজধানী হলো 3টা। এটা একটা দেশ যার রাজধানী, পৃথিবীর একমাত্র দেশ যার রাজধানী হচ্ছে 3টা। এই 3টা রাজধানী, একটা হচ্ছে আমরা যদি বলি যে নির্বাহী রাজধানী, নির্বাহীটা হচ্ছে প্রিটোরিয়া, নির্বাহী রাজধানী হচ্ছে প্রিটোরিয়া। আর বিচার সংক্রান্ত এটা হলো ব্লুমফন্টেইন। ব্লুমফন্টেইন। আর একটা হচ্ছে আইন সংক্রান্ত কেপটাউন। আইন সংক্রান্ত হচ্ছে কেপটাউন। এই 3টা হলো রাজধানী, 3টা রাজধানী। মুদ্রাটা একটু ডিফারেন্ট। র্যান্ড, মুদ্রা হচ্ছে র্যান্ড। আইনসভা আমাদের মতোই, পার্লামেন্ট। আইনসভা হচ্ছে পার্লামেন্ট। আচ্ছা, আমরা এখন যেটা নিব গুরুত্বপূর্ণ স্থান। স্থান থেকে কিছু নিব, তারপরে আসলে দক্ষিণ আফ্রিকা পড়ার মূল উদ্দেশ্যই হচ্ছে বর্ণবাদ এবং হচ্ছে নেলসন ম্যান্ডেলা, তা নিয়ে কিছু কথা বলবো, তাহলেই হয়ে যাবে। আমরা যেমন কালাহারি মরুভূমি, এটা আসে পরীক্ষায়। কালাহারি মরুভূমি
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। স্বর্ণের খনি জোহানেসবার্গ। স্বর্ণের খনি হচ্ছে জোহানেসবার্গে অবস্থিত। আর যদি আমরা বলি হীরক খনি, এটা দক্ষিণ আফ্রিকার কিম্বালিতে। কিম্বালি হীরক খনি কিম্বালি। সাউন্ড অনেকটা কম কেরে, এখন তো কম থাকার কথা না। কিম্বালি হীরক খনি হচ্ছে কিম্বালি, স্বর্ণের খনি হচ্ছে জোহানেসবার্গ। ওকে, আমরা বর্ণবাদ নিয়ে আলোচনা করব। এই বর্ণবাদ নীতি নিয়ে আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করব। বর্ণবাদ নীতির মধ্যে যেটা আছে সেটা হলো, যেমন আমরা যদি বলি বর্ণবাদ নীতির প্রবক্তা কে, বর্ণবাদ নীতির প্রবক্তা কে, এক কথায় ধুমায়ে উত্তর দিতে নেলসন ম্যান্ডেলা। কেন রে ভাই? বর্ণবাদ নীতির প্রবক্তা কি নেলসন ম্যান্ডেলা? আবার যদি বলি দক্ষিণ আফ্রিকায় আগে যাদেরকে পড়াইছি তারা বলো, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ চালু করেন কে? তাও একজন না বুঝে উত্তর দিয়ে দেবে নেলসন ম্যান্ডেলা। আসলে বর্ণবাদ নীতির প্রবক্তা হচ্ছে জেমস হাস্ক। বর্ণবাদ নীতির প্রবক্তা হচ্ছে জেমস হাস্ক। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নীতি চালু করেন হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী ডানিয়েল মালান। প্রধানমন্ত্রী ডানিয়েল মালান এটা 1948 সালে চালু করেন। উনি প্রধানমন্ত্রী ছিলেন এই সময়। উনি বর্ণবাদ নীতি চালু করলেন দক্ষিণ আফ্রিকায়। এখন তাহলে নেলসন ম্যান্ডেলা কি? নেলসন ম্যান্ডেলা হচ্ছে বর্ণবাদদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে গিয়ে অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন, জেল খেটেছেন, 27 বছর জেল খেটেছেন। সে কথা আমরা পরে আসছি। এই হলো বর্ণবাদের যে ইয়েগুলো। আমরা তাহলে বর্ণবাদ নিয়ে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে কথা বলতে পারি। নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদী অবিসংবাদিত নেতা। বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদী অবিসংবাদিত নেতা হচ্ছে এই নেলসন ম্যান্ডেলা। তার কিছু নাম আছে, বাল্য নাম। বাল্য নাম কি কি আছে? যেমন তাতা, মাদিবা, খুলু, ডালিভুঙ্গা। এখন অনেকে বলতে পারেন স্যার এগুলো কি মুখস্থ করতে হবে? করলে করেন। রলিহিলাল্লা, ঠিক আছে, হ্যাঁ, রলিহিলাল্লা। এইগুলো হচ্ছে তার বাল্য নাম। তার রাজনৈতিক দল
এএনসি, এটা তার না, এএনসি আগেই গঠিত হয় 1912 সালে। এইটা গঠনে ভূমিকা ছিল ভারতের মহাত্মা গান্ধীর, বাট তার রাজনৈতিক মানে সে রাজনৈতিক দলে যে দলে ছিলেন এএনসি মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি, এইটাতে তিনি যোগদান করেছিলেন এবং তিনি বর্ণবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। এই কথা বলার কারণে তিনি 1962 সালে গ্রেপ্তার হন। গ্রেপ্তার হন কত সালে? 1962 সালে। এবার তার কারাদণ্ড হবে, কারাদণ্ড হয় 1964 সালে। ওদের নাম ধরে হয় না, ওদের কয়েদি নাম্বার হয়, কয়েদি নাম্বার। কয়েদি নাম্বারটা ছিল 466। এখন দেখেন এইখানে আমরা একটা ভুল করি, আমরা কয়েদি নাম্বার যেটাকে বলি সেটা হলো এরকম দেখাই, মানে আমরা বলি যে এটা 46664, না, এটা আবার পরীক্ষার সময় যখন 3টা 4টা একই রকম থাকে তখন আবার আমরা ভুল করে ফেলছি, এরকম থাকে 46646 46464 64646 46664 এরকম থাকে। দেখেন যা দেখি সব রঙিন লাগে, একই রকম লাগে, কি বিপদ। তাইলে এইখান থেকে বাছাই করার জন্য কঠিন কোনো কিছু না। তার কয়েদি নাম্বার ছিল 466 আর সে জেলে যায় 64 সালে। এইটা হলো এইডস বিরোধী প্রচারণার সংকেত। এটা অনেক বইয়ে ভুল আছে, আমি চ্যালেঞ্জ করলাম, বাজারে অনেক বইয়ে ভুল আছে। এটা এইডস বিরোধী প্রচারণার সংকেত, সাংকেতিক নাম আর কি, এইডস বিরোধী প্রচারণা। তাহলে মনে রাখবেন 46664 কিভাবে হয়েছে এটা আমরা মনে রাখবো সবাই। হ্যাঁ, কিভাবে হয়েছে এটা সবাই আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, এবার সে গ্রেপ্তার হইল, এবার জামিনও তো পাবে নাকি? হ্যাঁ, সে মুক্তি লাভ করবে। ও তার আগে তাকে নির্বাসন দেওয়া হয় কোথায়? নির্বাসন দেওয়া হয় রোবেন দ্বীপে। তাকে নির্বাসন দেওয়া হয় রোবেন দ্বীপে। মুক্তি লাভ 1990 সালে। দেখেন সৃষ্টিকর্তায় মানুষকে সম্মানিত করার মালিক। এত বছর জেল খাটলো, তাহলে কত বছর জেল খাটেন? কত বছর জেল খাটেন? হচ্ছে 27 বছর। জেল খাটেন কত বছর? 27 বছর জেল খাটেন। এই যে 27 বছর জেল খাটলো, এরপরে সে কিন্তু নোবেল পুরস্কার পাবে শান্তিতে। এটা আপনারা জানেন, আমি লিখলাম না। নোবেল পুরস্কার লাভ 1993 সালে। প্রেসিডেন্ট হন 1994 সালে। প্রেসিডেন্ট হন 1994 সালে। উনি এবং এই যে প্যালেস্টাইনের ইয়াসির আরাফাত, এই দুইজন বাংলাদেশে আসছিল, জানেন তো? ওরা দুইজন বাংলাদেশে আসে 1996 সালে বাংলাদেশে আসেন। সালে কি করলেন? বাংলাদেশে আসলেন। 5 ডিসেম্বর
2013 মৃত্যু হয়। এই অবৈসংবাদিত নেতা, উনিও যদিও ওনার যে প্রেসিডেন্টের যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু উনি রাখেন না, উনি এটা ত্যাগ করেন এবং 2013 সালে উনি মারা যান। দেখেন, পৃথিবীতে যারা বিখ্যাত ব্যক্তি তাদের কিন্তু ক্ষমতার লোভ নেই। মাহাথির মোহাম্মদ এই বয়সে এসে 92 বছরে এসে প্রধানমন্ত্রী হইতে চাইছে, জেদ ধরছে, হয়েছে, পদত্যাগ করছে। হ্যাঁ, তো মাহাথির মোহাম্মদের কথা যদি মহাত্মা গান্ধীর কথা বলি, কখনো রাজনৈতিক পদেই আসে নাই, আন্দোলন করছে অনেক, রাজনৈতিক পদে আসে নাই। আজকে ভারতে কিন্তু রাজনৈতিক বিবাদ থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, মহাত্মা গান্ধীকে নিয়ে কিন্তু নাই, তাকে অন্যরকম ভাবে দেখে সবাই। সো ক্ষমতায় যাওয়াটা, ক্ষমতার লোভটা, এইটা একটা ব্যতিক্রম একটা বিষয়, ব্যতিক্রম একটা জিনিস। এই লোভ একবার পেয়ে বসলে কাউকে, সে আর মানুষ থাকে না, সে অনেকটা অমানুষে পরিণত হয়ে যায়। ক্ষমতার লোভ খুব খারাপ জিনিস। এই নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল খাটছে এবং জেল খেটে জেলে তাকে যে সবচেয়ে বেশি অত্যাচার করছে, জেল থেকে বের হওয়ার পরে একদিন সে লোকজন নিয়ে দোকানে রুটি খাচ্ছে, একটা লোক খুব মাথা নিচু করে রুটি খাচ্ছিল, মানে প্রেসিডেন্ট হওয়ার পরও সে খুবই সাধারণ জীবনযাপন করতেছে, তো রুটি খাচ্ছে, তো মাথা নিচু করে খাচ্ছে। তো নেলসন ম্যান্ডেলা এটা খেয়াল করছে, খেয়াল করে সে চিনতেও পারছে, তার গায়ে হাত দিয়ে বলল, ভয় পেও না, আমি আফ্রিকার মানুষের ভয় কমানোর জন্য নেতা হয়েছি, আমি কারো ভয় বাড়ানোর জন্য নেতা হইনি। কত চমৎকার কথা, কত চমৎকার কথা। এই ইতিহাস আমাদের দেশের নেতারা পড়েন, আমার জানেন, কিন্তু আমাদের দেশের নেতা কিংবা মানুষ কখনোই এমনটা হয় না। প্রেসিডেন্ট পিঠে হাত দিয়ে রুটির দোকানে গিয়ে হাত দিয়ে এই কথা বলছে, আমাকে রাষ্ট্রপ্রধান হাত দেওয়ার আগে হাত কোথায় চলে যাবে দেখলেই হয়েছে। এই জন্যে যে একবার একটা কথা হয়েছিল যে কানাডার প্রেসিডেন্ট কত ভালো। ভাই, কানাডার প্রেসিডেন্ট ভালো নয়, দেশের লোকই ভালো, এই জন্যই প্রেসিডেন্ট এত ভালো। যে দেশের জনগণ যেমন, সেই দেশের রাষ্ট্রপ্রধান তেমনই হয়, জনগণ অনুযায়ী রাষ্ট্রপ্রধান হয়। জনগণ যেমন স্বভাবের, রাষ্ট্রপ্রধান তেমন স্বভাবের হবে। অতএব আগে আমাদেরকে ভালো হইতে হবে, অন্য দোষ দিয়ে লাভ নেই। 5 ডিসেম্বর 2013। ওকে, এই হলো মোটামুটি ভাবে। দক্ষিণ আফ্রিকার তো আসলে পড়ার শেষ নাই। দক্ষিণ আফ্রিকা আপনি যেমন নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানলেন, এখানে বর্ণ বিভাগ রয়েছে। এই বর্ণ বিভাগের কথা যদি বলি, আবার যদি শ্বেতাঙ্গদের শেষ প্রেসিডেন্টের কথা বলি, যেই হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেয়, ডিক্লার্ক কিন্তু কিছুদিন আগে মারা গেছে। কিছুদিন আগে বলতে 2024-এ কিন্তু ডিক্লার্ক মারা গেছে, অর্থাৎ শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট। ডিক্লার্ক শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট। ওকে, এটা হচ্ছে উইলিয়াম ডিক্লার্ক আর কি, বা ডিক্লার্ক সংক্ষেপে লিখলাম ডিক্লার্ক। উনি হচ্ছেন শেষ প্রেসিডেন্ট। ঠিক আছে, এই হলো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, এই হলো দক্ষিণ আফ্রিকা সম্পর্কে। পড়ার তো শেষ নাই বললাম, কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে এক্সারসাইজ করবেন, অর্থাৎ প্রশ্নগুলো পড়বেন বেশি বেশি, এমসিকিউ গুলো। আফ্রিকার মতো দেশ, বা আফ্রিকায় যে এই 54টা দেশ, এই 54টা কেউ আপনাকে পড়াবে না, এই 54টা কেউ আপনাকে পড়াবে না, কোনো টিচার, কোনো কোচিং পড়াবে না, আপনারও পড়ার দরকার নেই। আপনি একটা বই দেখে জাস্ট প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বেন। আমি কিছু কিছু দিচ্ছি, যেমন একটা দেশ আছে রুয়ান্ডা। এই রুয়ান্ডা থেকে আসলে কি আসতে পারে আসলে? এই জায়গায় হুতু ও তুৎসি, দেখেন হুতু ও তুৎসি উপজাতি বসবাস করে। হুতু ও তুৎসি উপজাতি এখানে বসবাস করে। ঠিক আছে, এই হুতু তুৎসিদের মধ্যে দ্বন্দ্ব আছে, এবং এই হাজার পাহাড়ের দেশ বলা হয় রুয়ান্ডাকে। আসতে পারে, হাজার পাহাড়ের দেশ বলা হয় রুয়ান্ডাকে।
এই হুতু আর তুৎসে যে দুইটা জাতি, এই দুইটা জাতির মধ্যে জাতিগত দাঙ্গা রয়েছে। দুইটা জাতির মধ্যে জাতিগত দাঙ্গা রয়েছে। ওকে, আচ্ছা, যেমন এক এক লাইন করে পড়বেন। বিশেষ করে আপনার কাছে যে বই আছে সেই বই থেকে দেখবেন সব বই, আপনার কাছে যে বই আছে সেখানে আফ্রিকার সবগুলো দেশ নাই। যদি MP3 থাকে, আমি নাম ধরে বলছি, প্রফেসরস, অ্যাসুরেন্স, এই বইগুলোতে দেখবেন আফ্রিকার সবগুলো দেশ নেই, কয়েকটা দেশ আছে। আবার আমার বই যারা সংগ্রহ করছেন দেখবেন 54টা দেশই আছে। এখন বলবেন যে আপনার নিজের বই এই জন্য প্রশংসা করতেছেন? না, প্রশংসা করতেছি না, দিছি তাই বলতেছি ভাই, সত্যটা বলতেছি। এখন এতগুলো দেশ পড়বেন? হ্যাঁ পড়বেন। এখান থেকে দেখবেন এক লাইন 2 লাইন করে ব্ল্যাক কালার দিয়ে বোল্ড করা আছে, শুধু এই লাইনগুলো খাতায় লিখবেন, পড়বেন, আপনার আফ্রিকা শেষ। এর চেয়ে বেশি আফ্রিকা আপনার লাগবে না, বুঝতে পারছেন? এর চেয়ে বেশি আপনার আফ্রিকা লাগবে না। এখন আমি ধরেন এক লাইন করে আপনাকে লেখাইতে পারি, সেটা কোনো সমস্যা না, কিন্তু কোনো লাভ নেই। আপনাকে বেলা শেষে কি করতে হবে? বেলা শেষে এই 1 লাইন 2 লাইন যেটা বোল্ড করা, এই লাইনগুলো পড়তেই হবে আপনাকে। আর যদি আপনি মনে করেন যে বইও সংগ্রহ করবেন না, আপনি আপনার কাছে যে বই আছে পড়বেন, তাহলে আমি বলবো বই থেকে যে MCQ গুলো আছে, MCQ গুলো একটাও বাদ দিবেন না, MCQ গুলো সব পড়বেন, ঠিক আছে? MCQ গুলো সব পড়বেন, একটাও বাদ দেওয়া যাবে না। আচ্ছা, আজকে বাইরে ঝড় বৃষ্টি, তো আমি একটু দূরে আছি বাসা থেকে, একটু তাড়াতাড়ি চলে যাই। বাসায় রাস্তায় পানি হয়ে গেছে অনেক, একটু আগে আগে চলে যাই, নাহলে যদি 10:30 পৌনে 11টায় বের হই হয়তো রিক্সা টিক্সা কিছু পাবো না, সেটা একটা প্রবলেম হবে। আফ্রিকা এখানেই শেষ, মোটামুটি যতটুকু আলোচনা দরকার ছিল করেছি। বাকিটা হচ্ছে আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে, পড়তে হবে, প্র্যাকটিসগুলো করতে হবে। বিশেষ করে প্রিভিয়াস কোশ্চেন, এক্সট্রা প্র্যাকটিসের দরকার নাই, প্র্যাকটিস এক্সট্রা দরকার নাই, প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস করে আফ্রিকা থেকে, ঠিক আছে? ওকে, দেখা হবে, ভালো থাকেন।